হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার ইজিপ্ট বেড়ানোর খাওয়া দাওয়া, তারপরে নাইল ক্রুজে চড়া সেই সব অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমেই বলি, আমরা তো সেদিন পিরামিড দেখলাম। পিরামিড দেখার কথা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। পিরামিড দেখার সম্পূর্ণ অভিজ্ঞতা ডিটেলস আমার আগের ভিডিওতে আছে। এবার পিরামিড দেখে আমরা এলাম ওখানকার লোকাল ফুড খেতে। এটা হচ্ছে ইজিপশিয়ান লোকাল ফুড, ইজিপশিয়ান ফুড যেটা, সেইটা টেস্ট করার জন্য আমরা এখানে এলাম। এই জায়গাটা বেশ সুন্দর, মানে একটা জাস্ট লেকের পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। জাস্ট লেকের পাশে রেস্টুরেন্টটা, একদম মনে হয় যেন এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, পুরো এইভাবেই দেখতে লাগে। আর প্রচুর খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তাদের ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো ছিল। প্রচুর খাবারের ব্যবস্থা, এবং খেয়ে একদম রীতিমতো ভালো মতন পেট ভরে গেল। এরপর আমরা ইজিপ্টের আরও কিছু, ইজিপ্ট অর্থাৎ কায়রো, আমরা এখন কায়রো শহরেই চলে এসেছি। গিজায় পিরামিড দেখেছিলাম, তারপর চলে এলাম কায়রো শহরে। কায়রো শহরে লাঞ্চ করে নিয়ে তারপর কায়রো শহরে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো আমরা দেখলাম। যেমন দেখলাম আমরা মসজিদ, আর এর সাথে আমরা দেখলাম মিউজিয়াম। এই মিউজিয়াম দেখতে অনেকক্ষণ সময় লাগে, আর যেটা হয় পিরামিড দেখতে অনেকটা এনার্জি চলে গেছিলো। যদিও ভোরবেলায় আমরা গিয়েছিলাম, একদম ভোরবেলায় পিরামিড দেখতে। তারপর দুপুরে লাঞ্চ করেছি। তারপরে হচ্ছে মানে এরকমই সিস্টেমটা থাকে, মানে পিরামিড ভিজিট থাকে, তারপরে লাঞ্চ থাকে, তারপরে আরও টুকটাক কিছু দেখার জায়গা থাকে, তারপরেই হচ্ছে মানে আফটার লাঞ্চ আর পোস্ট লাঞ্চ পুরো টাইমটা হচ্ছে মিউজিয়াম ভিজিট। এবার মিউজিয়াম ভিজিট, ইজিপশিয়ান মিউজিয়ামটা হচ্ছে বিশাল বড় এরিয়া। কায়রো মিউজিয়াম পুরো দেখতে মানে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাও আমি বললাম মানে একটা পার্ট দেখতে, আরও পুরো সারাদিন রাখলে তো কথাই নেই, কিন্তু সারাদিন তো দেখা সম্ভব না, অন্য জায়গাগুলোও দেখতে হবে। তো যাই হোক, এই মিউজিয়াম দেখার পর মানে পুরো আমরা আর কি টায়ার্ড। মিউজিয়ামের মধ্যে কিছু কিছু জায়গায় ছবি তোলা অ্যালাউ করে, কিছু জায়গায় ছবি তোলা অ্যালাউ করে না। মিউজিয়ামের যে ছবিগুলো আমি তুলেছি সেগুলো আমি আমার আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। মিউজিয়াম দেখার পর আমরা ফিরে গেলাম হোটেলে, এবং তারপরের দিনকে আমরা গেলাম আসওয়ান। কায়রো থেকে আসওয়ান আমরা ফ্লাইটে গেছি। আসওয়ানে আমরা নাইল ক্রুজে চড়ব। এই আসওয়ানে আমরা নাইল ক্রুজে, আসওয়ানে ফ্লাইট থেকে নেমেই আমাদের একদম ডাইরেক্ট নিয়ে যাওয়া হলো নাইলের ধারে। এই হচ্ছে সেই বিখ্যাত নীল নদ, নাইল রিভার। এবং সেই নাইল রিভারের, এই যে নাইল রিভার আরও সুন্দর তোমরা দেখতে পাবে আমার পরের ভিডিওগুলোতে, কিংবা এই ভিডিওরই শেষের দিকে দেখবে নাইল রিভারকে কত সুন্দর দেখতে। এই নাইল রিভারই রয়েছে ক্রুজ। এই ক্রুজেতে আমরা এখন 4-5 দিন থাকবো, মানে মেনলি মানে 4 দিন তো আমরা থাকবো আর কি। এবার তুমি যদি এক্সট্রা পে করো তাহলে আর একদিনও থাকতে পারবে। এবার এই আমরা ক্রুজেতেই সব মানে আমাদের যা ছিল লাগেজ সেই সব নিয়ে আমরা ক্রুজেতে উঠলাম। এবং ক্রুজেতে মানে ক্রুজটা একদম আগে তো ক্রুজে কখনো চড়িনি, সেই কারণে ক্রুজে চড়ার এই প্রথম আমাদের অভিজ্ঞতা। তো ক্রুজে চড়ার প্রথম অভিজ্ঞতা হচ্ছে এই যে দেখছো ক্রুজটা রয়েছে দাঁড়িয়ে, এই ক্রুজ যে দাঁড়িয়ে রয়েছে এর গায়ে গায়ে আবার অন্য ক্রুজগুলো দাঁড়িয়ে থাকবে। তো তুমি যখন একটাতে উঠবে, আবার যদি তোমার পরের ক্রুজ হয় তখন তুমি এটার ভেতর দিয়েই তুমি আরেকটাতে যাবে। তো এবার এই ক্রুজের মধ্যে তুমি সব কিছু পাবে, মানে তোমার আন্ডারগ্রাউন্ডটাই রয়েছে মেনলি ডাইনিং হল, তারপরে মেনলি শোয়ার থাকার যে রুমগুলো সেগুলো হচ্ছে 2তলা 3তলা মিলিয়ে হচ্ছে সব থাকার রুমগুলো রয়েছে। তো এই ক্রুজটাতে দেখতেই পাচ্ছ ফার্স্ট যে ফ্লোরটা সেটা মেনলি ডাইনিং হল রয়েছে, প্লাস রয়েছে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এরপরে রয়েছে তোমার রুমগুলো। আচ্ছা, এখানে দেখো জিনিসপত্র বিক্রি হচ্ছে এইরকম, মানে সেই শপিং মলের মতন ব্যাপার। তোমার প্রচুর ইজিপশিয়ান কটনের টি শার্ট, ড্রেস সব ঝুলছে, তুমি ওখান থেকে কিনতে পারো। অনেক অর্নামেন্টস রয়েছে, কিনতে পারো। অনেক কিছু সোভেনির আছে, মানে তোমায় আলাদা করে আর দোকানে যেতে হবে না, তুমি সব কিছু ক্রুজের মধ্যেই পেয়ে যাচ্ছ। যদিও আমরা এরপরে দোকানেও বেরিয়েছিলাম। এবার এরকম এখান দিয়ে এরকম করিডোর চলে যাচ্ছে, প্রত্যেকটা করিডোরের দুপাশে হচ্ছে রুম। তো এই রুমগুলো ঠিকই আছে, মানে কাপলের জন্য তো ভীষণ ভালো একটা করে রুম, এবং রুমের ভেতরে অ্যাটাচড পুরো ওয়াশরুম রয়েছে, পুরো অ্যাটাচড। আর রুমের একটা ওয়ালে হচ্ছে পুরোটাই গ্লাস দেওয়া, তাহলে কি হচ্ছে তুমি বিছানাতে শুয়েও
পুরো রিভার নাইলকে দেখতে পাবে। ওইটা একটা অপূর্ব আমার লেগেছে ক্রুজের মধ্যে, যে তুমি ঘরের মধ্যে থেকেও, কেন বাইরে ভীষণ রোদ, যদিও আমরা ডিসেম্বর মাসে গেছিলাম কিন্তু রোদ মারাত্মক। মানে আমি তো তোমাদের সকলকে সাজেস্ট করব, যদিও বলা হয় এটা হচ্ছে ক্রুজের একদম ওপরের যে ডেক, ওপেন ডেক, সেই ডেকের একদিকে রয়েছে বার, আর একদিকে রয়েছে সুইমিং পুল, আর আরেকটা দিকে হচ্ছে তুমি তোমার মতন ইচ্ছে মতন টাইম স্পেন্ড করতে পারো বসে। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এটা মানে ডেকটা তো অসাধারণ, কিন্তু ডেকটা বিকেল থেকে খুব ভালো, আর ওদের বারও খোলে সন্ধেবেলার থেকে, কিন্তু এই যে বিকেল থেকে হচ্ছে অসাধারণ ডেক, কারণ দুপুরবেলায় এত রোদ যে ডেকে বেশিক্ষণ থাকা যায় না। আর সুইমিং পুলটাও দারুণ, মানে দুর্দান্ত। যারা সুইমিং জানে তারা তো দেখছি জলেতেই আর কি মানে ভেসে রয়েছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এবার বলি এই যে ক্রুজে বুকিংয়ের ব্যাপারটা বলে নিই। তুমি যদি ট্রাভেল এজেন্সির সাথে আসো, ওরাই নাইল ক্রুজ তোমাকে বুকিং করে দেবে। আমারটা তাই হয়েছিল। আমার ট্রাভেল এজেন্সির সাথে এরকমই ছিল যে কায়রো টু কায়রো পুরোটাই ঘুরবো উইথ নাইল ক্রুজ। তো নাইল ক্রুজটা হচ্ছে আসওয়ান থেকে লাক্সার পর্যন্ত যাবে। আসওয়ান থেকে যাবে, আসওয়ানে নাইট স্টে থাকবে ক্রুজেতেই, এবং তারপর প্রত্যেকটা জায়গাতেই নাইট স্টে হয়ে তারপরে আমরা লাক্সার পৌঁছবো, এবং ক্রুজ থেকে নেমেই হচ্ছে আমরা সব জায়গা দেখবো। এবার দেখো ক্রুজের ডেক থেকে বিকেল বেলায় নীল নদ অর্থাৎ রিভার নাইলকে কতটা সুন্দর দেখতে লাগে। এই যে ছবিটা দেখছো, এখানে কোনো এফেক্ট নেই, কিচ্ছু নেই, উইদাউট এনি এফেক্ট, উইদাউট এনি ফিল্টার আমি ছবি তুলেছি। এই ছবিটার এইরকমই নীল জল, মানে আমি পরে যখন অনেককে, আর এই হচ্ছে ফেরুকা, এইগুলো ইজিপশিয়ান বোট, এই বোটগুলো এই নাইলে ভেসে বেড়ায়। এই বোটে করে যাওয়া যায় নাইলের আরও এই আসওয়ানের আশেপাশে কিছু গ্রাম আছে, ওরা একটা গ্রামে বেড়াতে নিয়ে যায়। সেই গ্রামেতে হচ্ছে মেনলি ওই গ্রামের লোকাল গ্রাম, সেখানে হচ্ছে ওরা প্রত্যেকটা বাড়িতে কুমির পোষে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই মানে নীল নদে কুমির হয়, ছোট ছোট কুমির, এবং সেই কুমিরগুলো ওরা পোষে, ওরা কুমিরকে পুজো করে, এবং এই কুমিরকে পোষে, এবং যদি ভিজিটার যায় তাদের হাতেও কুমিরের বাচ্চা যদি তুমি ধরে আদর করতে চাও, মানে ছবি তুলতে চাও, তো কুমিরের বাচ্চাকে তুমি হাতে করে কোলে করে ছবি তুলতে পারবে। আমাদের সাথে আরেকজন খুব উৎসাহী, তারা এই গ্রামে গিয়ে ওই রকম কুমিরের বাচ্চাকে নিয়ে কিন্তু ছবি তুলেছিল। তো সেই জন্য বললাম এটাও করা যেতে পারে, ওটা একটা ওরা অপশান দেয়। আর এই ছাড়া হচ্ছে তুমি পুরো বিকেলটা সুন্দরভাবে তুমি ডেকে বসে রিভার নাইলকে এনজয় করতে পারো। আমার যেমন রিভার নাইলকে এনজয় করতে ভীষণ ভালো লেগেছিল, কারণ এই যে সূর্যটা রয়েছে, তারপর আস্তে আস্তে সানসেট হবে, কিভাবে নাইলের কালার চেঞ্জ হবে সানসেটে, সেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। এই যে দেখছো নীল রংটা যে কতটা গাঢ় নীল, সেটা আমি তো মানে মুখের ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটা একমাত্র দেখতে হয়। পরে আমি যখন অনেককে এই ছবি দেখেছি, অনেকে বলছে সত্যিই এতটা নীল, আমি তখন বললাম হ্যাঁ সত্যিই এতটাই নীল, মানে তাই এই নদীর নাম নীল নদ। মানে যখন ছোটোবেলায় পড়েছি নীল নদ কিংবা ব্লু নাইল, তখন না ব্লু মানে কতটা ব্লু সেটা কিন্তু কখনো আন্দাজ করতে পারিনি, সেটা নিজের চোখে না দেখলে আন্দাজ করাও যায় না। নিজের চোখে দেখে মানে বুঝতে পারলাম যে কেন নাম দেওয়া হয়েছিল ব্লু নাইল, কারণ এই যে ব্লু কালারটা, এই ডিপ ব্লু কালার আমি কিন্তু অন্য কোনো নদীতে এত সুন্দর দেখিনি। তাই বোধহয় নাইল এতটাই ব্লু এবং এতটাই সুন্দর ব্লু নাইল। এবং আরও যখন আমি চলতে শুরু করব, নাইলের দুপাশে এত অপরূপ প্রাকৃতিক দৃশ্য যে মন ভরে যায়, তখন মনে হয় না নাইল তো সত্যি সুন্দরী নাইল, মানে এক কথায় বলতে গেলে বলতে হয় বিউটিফুল নাইল, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আমরা এই যে দেখছো আমি এই যে ডেকে দাঁড়িয়ে রয়েছি, ডেকের চারপাশে হচ্ছে তোমার ডেকেতে, এই যে ডেকের এখানে দেখছো সুইমিং পুল, তার পাশে হচ্ছে তোমার রেস্ট নেওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই ডেকের দাঁড়িয়ে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর এই যে ফেরুকা, এগুলো চলে যাচ্ছে। এই হোয়াইট বোট, এই
এখানকার বোটের এইটাই বিশেষত্ব, সব কিন্তু বোটগুলো সাদা ধবধবে, এইরকমই সাদা রঙের আর কি যায়। আর এই বোটগুলোতেও তুমি চড়তে পারো ইচ্ছে করলে। আর বোটম্যান যে আবার অনেক সময় এই বোটে করে জিনিসপত্র বিক্রি করা হয়, তোমার ইজিপশিয়ান স্কার্ফ, তারপরে অনেক কিছু ছোটোখাটো সেভেনের, এইগুলো কিন্তু এই বোটে করেই বিক্রি করে। এবং সে বিক্রি করার মানে পদ্ধতিটাও অদ্ভুত। মানে আমাদের ক্রুজ চলছে, সে বোটও পাশে পাশে চলছে, পাশে চলতে চলতেই সে একটা কিছু ছুঁড়ে দিয়ে দিল, একটা হয়তো স্কার্ফ সে ছুঁড়ে দিয়ে দিল। আবার সেটা ছুঁড়ে দেওয়ার পরে আমরা দেখে নিলাম, কেউ যদি তার ভিতরে পছন্দ করলো সে নিল, আর যে পছন্দ করলো না তাকে আবার বলবে ওটা ফেরত দিতে, সে আবার ছুঁড়ে দিল, সেও আবার ওটা ক্যাচ ধরে নিল। মানে এইভাবে মানে এদের জীবনযাত্রা দেখলে অবাকই লাগে যে এরা জলেতেই মানে চলতে চলতে জিনিসপত্র বিক্রি করছে। তো এইভাবেই আর কি চলতে থাকে। আর প্রচুর পাখি, সাদা সাদা প্রচুর পাখিও রয়েছে। তো এক কথায় বুঝতেই পারছো এই জায়গার দৃশ্যটা কতটা সুন্দর, মানে একদম যাকে বলে অপরূপ সুন্দর আর কি জায়গা। এবারই বলি, আমরা তো আসওয়ানে নামলাম, আসওয়ান থেকে আমরা এই ক্রুজেতে এলাম। এই ক্রুজের অ্যারেঞ্জমেন্ট এই ট্রাভেল এজেন্সিই করে দিয়েছিল। এবার তোমার যদি মনে হয় তুমি আলাদাভাবে ক্রুজ করতে পারো, তবে ট্রাভেল এজেন্সির সাথে ক্রুজটা একসাথে করা থাকলে আমি দেখেছি যেটা সুবিধে হয় সেটা হচ্ছে সব কিছুর মানে খুব সুন্দর করে অর্ডার ওয়াইজ করা হয়, মানে খুব অর্গানাইজড থাকে। কারণ ওরা আমাদের যেমন ফ্লাইটে করে নামালো, আমরা ফ্লাইট থেকে নেমেই কিন্তু ওরাই কিন্তু গাড়ি দিল, সেই গাড়ি পিক আপ করলো আমাদের এয়ারপোর্ট থেকে, একদম ড্রপ ইন করলো যেখানে ক্রুজ রয়েছে। এবার সেইখানে আমরা ক্রুজে উঠলাম। এরপরে যখন ক্রুজে আমরা চললাম, এক একটা দিন আমরা ক্রুজ থেকে নেমে ইজিপ্টের বিভিন্ন অন্যান্য জায়গাগুলো দেখলাম। যেমন একদিন আমরা গেলাম সাহারা ডেজার্ট ক্রস করে সেই ডেজার্টের ওখানে আবু সিম্বেল দেখতে গেলাম। পরের দিনই গিয়েছিলাম আবু সিম্বেল দেখতে। আবার একদিন গেলাম কার্নাক টেম্পল দেখতে। এইরকম ক্রুজ থেকে কিন্তু নেমে নেমে আমাদের বিভিন্ন জায়গাগুলো দর্শন করতে হবে। এগুলো করার পরে আমরা লাক্সারে গিয়ে পৌঁছলাম, এবং লাক্সারে যাওয়ার পরে লাক্সারেতে গিয়ে আবার আমাদের হোটেল স্টে ছিল। লাক্সারে 1 নাইট হোটেল স্টে, সেইখানে লাক্সার ভিজিট করে হোটেলে গিয়ে আমরা থাকলাম। পরের দিন ভোরবেলায় যেটা খুব ইন্টারেস্টিং, সেটা আমি আমার আর একটা ভিডিওতে দেব, সেটা হচ্ছে আমি ইজিপ্টে বেলুন রাইড করেছিলাম। সেটা মানে অসাধারণ একটা ব্যাপার, দুর্দান্ত এক্সাইটমেন্ট। কারণ এই বেলুন রাইডটা একমাত্র ইজিপ্টে আর টার্কিতে হয়ে থাকে। তো ইজিপ্টে মানে ইজিপ্টে আমি চান্স পেলাম বলে ইজিপ্টে করলাম। আচ্ছা, এবারে দেখো এই যে সানরাইজ হচ্ছে, এই সানরাইজটা কিন্তু ডেজার্টে হচ্ছে। আমরা নাইলে ক্রুজে রাত্রিবেলাটা কাটিয়ে ভোরবেলায় বেরোলাম আবু সিম্বেল দেখবো বলে। ভোরবেলা মানে ভোর রাতে, মানে তখন একদম অন্ধকার থাকতে বেরোতে হয়। কারণ বলা হয় যে ওই মানে পর সব গাড়িগুলোই আর কি বেরোয়, একটা নির্দিষ্ট টাইমের পরে আর অ্যালাউ করে না গাড়ি। তো সেই জন্য খুব ভোর রাতে বেরোনো, এবং অন্ধকারে ওই জানলার ধারে বসে বসে আমি ওয়েট করছিলাম কখন সূর্যটা উঠবে আর আমি তুলবো। কেন মরুভূমির ওপর দিয়ে সূর্যোদয়, এবং এই মরুভূমি কিন্তু সাহারা মরুভূমি। তো সেটা একটা বিরাট মানে আলাদাই একটা রোমাঞ্চকর ব্যাপার। আমি ভারতবর্ষে অবশ্যই রাজস্থানের থর মরুভূমিতে সূর্যোদয় দেখেছি, কিন্তু তবুও মনে হয় যে আমি যখন সাহারাতে এসেছি সেখানকার সূর্যোদয়ও কেন ক্যামেরাবন্দি করব না। তো সেই হিসেবে এই সূর্যোদয় ক্যামেরাবন্দি করলাম। এটা হচ্ছে সাহারা মরুভূমির দিক থেকে যখন সূর্যটা উঠছে। তো সূর্য যখন উঠছে তার আগে অবধি তো খুব সুন্দর মানে আবহাওয়া ছিল, মানে বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কোনো গরম ছিল না। তারপরে যখন এই সূর্য উঠছে, তারপর গরম কাকে বলে, আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে এতটাই গরম যে সেটা আর মানে কিছুক্ষণ পরেই দেখতে পাবে আমাদের কতটাই বিধ্বস্ত অবস্থা হয়েছিল। তো তাই বলছি, ডিসেম্বর মাসের মতন সময়ও কিন্তু ইজিপ্টে দিনের বেলায় ভীষণ গরম থাকে। এই গরমটা তোমাদের সহ্য করতেই হবে, নাহলে ইজিপ্টের সৌন্দর্য তোমরা দেখতে পারবে না। কিন্তু হ্যাঁ, বিকেলবেলা থেকেই কিন্তু ওয়েদার চেঞ্জ। বিকেলবেলাতে মানে এরকমও হয়েছে যে আমাদের হয়তো সন্ধ্যের দিকে একটা ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হয়েছে। তো হাওয়া দিচ্ছিল তখন প্রচুর, কিন্তু তারপরে আস্তে আস্তে হাওয়াটা বন্ধ হয়ে যায়।
তো এই হচ্ছে, এখানে না স্টপ দিয়েছিল, এই জায়গাটাতে স্টপ দিয়েছিল চা খাওয়া, ব্রেকফাস্ট ইত্যাদির জন্য, মানে ব্রেকফাস্ট, আর ওরা ব্রেকফাস্ট মেনলি প্যাকেট ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো এইখানটাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাওয়া হলো, চায়ের দোকান ছিল একটা ছোট্ট মতন, সেখানে চা খাওয়া হলো। তারপরে ওই আর কি যা হয়, সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে ছবি তোলা, এটা তো সবাই খুব এক্সাইটেড, তো সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ধরে ফটোশ্যুটই করে গেলাম। এরপর আমাদের আবার চলা শুরু হলো। এই মরুভূমির একটা বিশেষত্ব দেখলাম, মানে মরুভূমি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা আরও ভালো জানবে, মরুভূমির অনেক কিছু ফিচার্স আছে। উইন্ড ইরোশনের জন্য অনেক রকম ল্যান্ডফর্মের ফিচার্স আছে, প্রত্যেকটা ফিচার কিন্তু আমি এই সাহারা ডেজার্টে দেখতে পেয়েছি, প্রত্যেকটা ফিচার কিন্তু এখানে রয়েছে। তো এই ফিচার্সগুলো মানে দেখতেই খুব ভালো লাগে। কোথাও পাহাড়ের মতন একটু উঠে যাচ্ছে, কোথাও ছোট ছোট গর্ত গর্ত মতন হয়ে রয়েছে, তো বারখান্স, এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ ফিচার্স রয়েছে। ফিচার্সগুলো দেখতে মানে এই নয় যে শুধু ধুধু বালি শুধু স্যান্ড ডিউন্স দেখছি, তা নয়, শুধুমাত্র স্যান্ড ডিউন ছাড়াও কিন্তু আরও নানা রকম ল্যান্ডফর্মের ফিচার্স রয়েছে, যে ফিচার্সগুলো সত্যি দেখতে অসাধারণ লাগে। এবং ওই ধুধু মরুভূমির পরেই যখন নীল জল দেখছি, তখন মনে হচ্ছে চোখে আহা কি শান্তি। তো এইরকম অনেকগুলো জলের ড্যাম রয়েছে, লেকও আছে। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি এই মরুভূমিটা একটা পার্ট, অ্যাকচুয়ালি এটা সাহারা, মেইন সাহারার এটা একটা পার্ট। মেইন সাহারাটা তো আরেকটু এগিয়ে, তো এটা হচ্ছে একটা পার্ট, নুবিয়ানও বলা হয়, এবার নুবিয়ান ডেজার্টও বলা হয়। এই যে আরেকটু এগিয়ে গিয়ে এবার হচ্ছে তোমার আমরা পৌঁছবো আবু সিম্বেল, আবু সিম্বেলের টেম্পল দেখার জন্য। আবু সিম্বেলের টেম্পল অসাধারণ লাগে। বলে দিই, এখানে আমরা যার মূর্তি দেখব রামেসেসের মূর্তি রয়েছে, এবং সেটা উচ্চতাতে এতটাই উঁচু যে মানে পুরো দেখতে গিয়ে মানে তোমার মাথা পুরো এরকম উঁচু করে দেখতে হবে, মানে এতটাই উঁচু। এমনি ফটো দেখলে অতটা বোঝা যায় না, কিন্তু আমি বাস্তবে যখন সামনে এসে দেখছি তখন ভাবছি যে কারা এইটা বানিয়েছিল, মানে ওই পাথর কেটে কেটে ওই অতটা উঁচু আবু সিম্বেল, ওই অতটাই উঁচু টেম্পল, ওই অতটা উঁচু রামেসেসের মন্দির, মানে রামেসেসের ওই মূর্তি বানানো, মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, সেটা বানানো হয়েছিল, এবং অদ্ভুত ব্যাপার হয়েছে 22শে ফেব্রুয়ারি আর 21শে অক্টোবর এই রামেসেসের মূর্তির ওপর ডাইরেক্টলি সূর্যের আলো এসে পড়ে। সেটা আর্কিওলজিক্যাল ব্যাপার আছে, যেটা আমরা অতটা জানি না। তো গাইড এইটাই আর কি বলছে যে এমনভাবে জিওগ্রাফিক্যালি এটা বানানো, এটা একটা অদ্ভুত মানে পদ্ধতিতে বানানো, যে সূর্যের আলো ডাইরেক্টলি এসে কিন্তু পড়বে। তো এখানে ইজিপ্টে কিছু কিছু জায়গায় এইভাবেই কিন্তু আর্কিটেকচার করা। এবার দেখো, যেখানে বাসটা থেমেছিল সেখান থেকে আবু সিম্বেলের টেম্পলটা কিন্তু অনেকটা রাস্তা, মানে অনেকটাই, কিছু না হলেও 40 থেকে 45 মিনিট হাঁটা রাস্তা, এবং সেটা হচ্ছে এই প্রখর রোদের মধ্যে হাঁটা, মানে এই রকম কড়া রোদ, সেই কড়া রোদের মধ্যে ওই রাস্তাটা হেঁটে তো গেলাম ঠিক আছে, কারণ একটা এক্সাইটমেন্ট, আবু সিম্বেলের টেম্পল দেখব, কিন্তু ফেরার সময় কিন্তু খুব কষ্ট হচ্ছিল। দেখো, সামনেই দেখা যাচ্ছে লেক নাসের একটি কৃত্রিম হ্রদ, যা আসওয়ান হাই ড্যাম নির্মাণের ফলে গঠিত হয়েছিল। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ, এবং মিশরের দক্ষিণ অংশ থেকে সুদান পর্যন্ত এর বিস্তৃত। আসওয়ান হাই ড্যাম নির্মাণের সময় আবু সিম্বেল সহ অনেক প্রাচীন স্থাপত্য প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে, তাই ইউনেস্কোর সহায়তায় আবু সিম্বেল মন্দির দুটি লেক নাসেরের পাড়ে উঁচু স্থানে স্থানান্তরিত হয়। এই হ্রদের সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব একে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। এই হচ্ছে আবু সিম্বেলের মন্দির। এখানে মানে রামেসেস II এবং তার রানী নেফারতারি, এদের আর কি স্ট্যাচুগুলো রয়েছে। আর রামেসেস II এর যে স্ট্যাচু, মানে মেইনলি এটা রামেসেস II এরই 4টে মূর্তি, মানে এদিকে দুটো ওদিকে দুটো, এইভাবে আর কি আছে। আর মন্দিরের কাছেই যে ছোট মন্দির, সেটা হচ্ছে রানীর মন্দির, সেটা হচ্ছে তার স্ত্রী
রানী নেফারতারি। এবার বুঝতে পারছো মন্দিরটা কতটা উঁচু, কিংবা এই স্ট্যাচুগুলো কতটা উঁচু, বলা হয় 20 মিটার উঁচু আর কি উচ্চতায়। তো এবার এই অদ্ভুত ব্যাপার, তো এই বাইরে তো ভীষণই ভয়ঙ্কর গরম, কিন্তু ওই মন্দিরের মধ্যে ঢুকলে আবার মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, কারণ ভেতরটা একদম কনকনে ঠান্ডা। স্বাভাবিক, কেন পাথরের মন্দির, যা হয় ভেতরে ঢুকলে তো ঠান্ডা লাগবেই। আরেকটা কথা আমার বলার, সেটা হচ্ছে যে যখন ওই বাস তোমাদের নামিয়ে দেবে, বাসের রাস্তা মানে বাসের পার্কিং থেকে, বাস কিংবা গাড়ি পার্কিং থেকে আর এই আবু সিম্বল পর্যন্ত, মানে আবু সিম্বল টেম্পল পর্যন্ত, আমি যেটা বললাম অনেকটা রাস্তা, মানে 40 থেকে 45 মিনিটের মতন রাস্তা, এবং সেইটা হেঁটে যাওয়া এবং আসা সিনিয়র সিটিজেনের পক্ষে কিন্তু বেশ কষ্টকর। ইয়াংরা ঠিক আছে, তাও মানে বেশ একটু ঠিক আছে, মানে টায়ার্ড হয়ে যাবে। ভেতরে দেখো এরকম কাজ, ভেতরে হাইরোগ্রাফিক্স করা আছে, প্লাস নানা রকম হচ্ছে ওদের ওই দেব দেবী সব রকম আর কি অঙ্কন করা, মানে খোদাই করা আছে। এগুলো সবই কার্ভ করা। এই যে দেব দেবীর সব ইজিপশিয়ান যত দেব দেবীকে ওরা পুজো করতো, এগুলো সব এই যে খোদাই করা রয়েছে। এই যে ভেতরে দেখতে পাচ্ছ সব খোদাই করা আছে। এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে মানে ওখানে না সিনিয়র সিটিজেনদের জন্য ছোট ছোট গাড়ি পাওয়া যায়। সেটা আমাদের বাসের যিনি মানে গাইড ছিলেন উনি বলেননি, তো বললে আমার মায়ের এতটা কষ্ট হতো না, মাকে অনেকটা হাঁটতে হয়েছিল। আর এইরকম রোদে বুঝতেই পারছো, মানে মা জাস্ট জ্যাকেটটা মাথার ওপর দিয়ে হাঁটছিল, কারণ আমরা বুঝতে পারিনি যে এতটা রোদ হবে, তাই আমাদের সাথে ছাতাটা ছিল না, আর টুপিতে এই রোদ মানছিল না, এতটাই রোদ। আকাশটা দেখে বুঝতেই পারছো যে পরিষ্কার আকাশ, মানে একদম নির্মেঘ আকাশ, ওই আকাশ নীল, লেকের জল নীল, মানে রোদের জন্য আমরা না লেকের কাছেও আর যেতে পারিনি, এতটাই মানে রোদ লাগছে যে হাঁটতে পারছি না, এরকম একটা অবস্থা আমাদের হয়েছিল। এই যে দেখো লেকের জলেতে রোদটা পড়েছে, মানে পুরো রিফ্লেক্ট করছে, এই যে দেখো লেকটা। কিন্তু এইটাই হচ্ছে যে এখানে কিন্তু ওই সিনিয়র সিটিজেনদের জন্য ছোট ছোট গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে যাওয়া যায় আর কি। সেটা গাইড বলে দেয়নি বলে আমরা বুঝতে পারিনি, আমরা এগিয়ে গিয়েছিলাম, পরে ফেরার সময় দেখছি যে গাইড রয়েছে, এই গাড়ি আছে। যাই হোক, এখানে একদম বেরোবার মুখে কিছু জিনিসপত্র বিক্রি হয়। এইখানটাতে হচ্ছে তোমার ওই নানা রকম সুভেনির, ইজিপশিয়ান ডলারে সবই বিক্রি করে। একটা কথা সেটা হচ্ছে ইজিপশিয়ানে মানে ইজিপশিয়ানরা ভীষণ বার্গেনিং করে। তোমরা যে দামটা দেখে দাঁড়িয়ে যাবে, ট্যুরিস্ট দেখে তো মানে দামের মানে মারাত্মক উপরে, এমনকি খেজুর পর্যন্ত এখানে কিন্তু বার্গেন করে কিনতে হয়। মানে আমরা সাধারণত ফল মূল মানে ফল টল এগুলো কখনো বার্গেন করি না, কিন্তু ইজিপ্টে খেজুরও বার্গেন করে কিনতে হয়। তাহলে বুঝতে পারছো যে কোনো জিনিস তোমরা কিন্তু এখানে বার্গেন করবে। আর ওরা একটা মজার ব্যাপার করে, ওরা না একটা দাম বলবে, প্রথমে ডলার বলবে, তারপর ইজিপশিয়ান ডলার বলবে। স্বাভাবিক ডলারটা অনেক বেশি, ইজিপশিয়ান ডলারটা কম, কিন্তু ওরা চট করে এইভাবে আর কি একটু কনফিউজ করে দেয় পর্যটকদের, সেইটা একটু খেয়াল রেখো। এই হচ্ছে ক্রুজের মধ্যে রুমগুলো, দেখো রুমগুলোর সাইজ। এবং আমরা একটা ডিলাক্স ক্রুজ নিয়েছিলাম, তো স্বাভাবিক এই 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 হচ্ছে আমি বললাম না একটা গ্লাস উইন্ডো থাকে, এই উইন্ডো দিয়ে তুমি পুরো এই যে নাইলকে পুরো দেখতে পাবে। আমরা আবু সিম্বল তো ঘুরে এলাম, বিশাল টায়ার্ড হয়ে গিয়েছিলাম ওই রোদেতে, মানে বলতে পারো একদম ঝলসে গেছিলাম। কিন্তু এসে ক্রুজের রুমগুলো এসি রুমের মধ্যে বসে বসে যখন এই পাখি উঠছে দেখছি, নীল নদের ওপরে পাখি উঠছে, ওপাশে দেখতে পাচ্ছি যে জায়গাটা আমরা এক্ষুনি ঘুরে এলাম সেই মরুভূমি। তো সব মিলিয়ে একটা অপূর্ব অনুভূতি এবং ভীষণ একটা ভালো লাগা, যে রোদেতে যতটাই ঝলসেছিলাম ততটাই এনার্জি আবার পেয়ে গেলাম রুমে এসে এসিতে বসে আর এই নীল নদের সৌন্দর্য দেখতে দেখতে। এই যে তারপরে আমাদের ক্রুজ আবার চলতে শুরু করলো, আর ক্রুজ যখন এই যে চলছে দেখো কি সুন্দর লাগছে, এইখান দিয়ে ক্রুজ চলছে। আর আমি মানে এটা হচ্ছে আমি গ্লাসের কাছে একদম ক্যামেরাটা ফিট করে ছবিটা তুলেছিলাম, এবং এটা হচ্ছে আমি একদম মানে ক্রুজের নিচের পোর্শনে ছিলাম, তাই দেখো জলটা আমি এইভাবে তুলতে পেরেছি। এইটা আমাদের ডাইনিং হল ছিল, এটা কিন্তু একদম নিচে মানে আন্ডারগ্রাউন্ড, দেখতেই পাচ্ছ উইন্ডো লেভেলে হচ্ছে জলটা পুরো রয়েছে, মানে মানে কি বলবো, মানে উইন্ডো একদম গায়ে হচ্ছে জলটা। ক্রুজের খাওয়া দাওয়াও দুর্দান্ত ভালো, সব রকম ছিল, কন্টিনেন্টালও ছিল, আর তোমার মানে এদের আমাদের জন্য কিছু মানে ভেজ পিপল ছিল, তাদের ভেজিটেরিয়ান ফুডও ছিল, তো অসাধারণ। মানে সব মিলিয়ে হচ্ছে ক্রুজের অভিজ্ঞতাটা অসাধারণ। এবং কায়রো গেলে কিংবা ইজিপ্ট বেড়াতে গেলে নাইল ক্রুজ হচ্ছে মাস্ট 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 অ্যান্ড মাস্ট।
আমাদের রুম নাম্বার ছিল 424। আর এই ক্রুজের এই দেখো এইভাবে আমরা কার্ড ঢুকিয়ে আর কি দরজাটা খুলতে লাগে। মানে তোমার ক্রুজ আর হোটেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু হোটেলটা হচ্ছে তোমার জমির ওপরে আর ক্রুজটা হচ্ছে জলের ওপরে, তুমি চলতে পারছো। এটা একটা মানে চলমান একটা মানে চলমান হোটেল বলা চলে আর কি, চলমান 5 স্টার হোটেল বললে যেটা বলা যায়, ক্রুজ হচ্ছে ঠিক তাই। আর তার সাথে উপরেই পাওনা হচ্ছে তোমার রয়েছে ডেক, সুইমিং পুল, অসাধারণ। মানে সব মিলিয়ে ক্রুজের অভিজ্ঞতাটা আমার দুর্দান্ত লেগেছে। এবং এই দিকে দেখো এই যে রুমটা, এবং রুমটা যথেষ্ট স্পেশাস। তোমার 2টো বেড রয়েছে দুজনের, এছাড়া তোমার সোফা থাকছে, তার সাথে টেবিল রয়েছে, টেবিলে তুমি খাবার নিয়ে বসে এনজয় করতে পারো খাবার খেতে খেতে। আমরা এরকম হয়েছে যে টেবিলে বসে খাবার খেতে খেতেই আমরা, আর ক্রুজটা চলছে, ওদিকে দেখো সাহারা ডেজার্ট আর এই হচ্ছে নাইল, আর আমরা ক্রুজেতে চলতে চলতে যাচ্ছি। ওইদিকে ডেজার্টে দেখছি, অনেক সময় দেখছি মানে এই যে ডেজার্টের এই যে ডিফারেন্ট স্ট্রাকচার্স, এইটাই মানে অদ্ভুত লাগে যে বালির মরুভূমি বলতে বালি বোঝায়, কিন্তু সেই বালির কত রকম মানে সৌন্দর্য, বালির পাহাড়গুলোকে অসাধারণ দেখতে লাগে। আর বালির পাহাড়ের যখন এই ছবিটা দেখো জলেতে প্রতিফলিত হচ্ছে, ওই নীল জলে হলুদ বালির পাহাড় প্রতিফলিত হচ্ছে, সেটা মানে একটা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর মানে সৌন্দর্য রচনা করেছে। তাই ইজিপ্ট মানে কিন্তু শুধুমাত্র ঐতিহাসিক স্থান ভ্রমণ নয়, ইজিপ্ট মানে প্রাকৃতিক দৃশ্য। এখানে কিন্তু প্রকৃতিও অপরূপ সাজে সজ্জিত। মানে সেটা হয়তো আমরা অতটাও জানি না, কেন আমরা যখন বই পড়েছি ইজিপ্টের কথা পড়েছি, সেখানে শুধুমাত্র ইতিহাসের কথা পড়েছি। মানে ইজিপ্ট মানেই জানি ও তো হিস্ট্রি, ওটা ইজিপ্ট মানে পিরামিড, ইজিপ্ট মানে ফারাও, ইজিপ্ট মানে মামি, না, ইজিপ্ট মানে শুধু এই নয়, ইজিপ্ট মানে প্রকৃতি, নীল নদ। এরপর দেখবো আসওয়ান ড্যাম, সেটা পরের ভিডিওতে। কেমন লাগলো আমার এই নাইল ক্রুজের ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হয় আমি পুরো ডিটেলসটা দিতে পেরেছি, যাতে আমি যেমন নাইল ক্রুজে চলেছি আমার চোখ দিয়ে তোমরাও দেখতে পেয়েছো, তোমরা কিছুটা হলেও কিছুটা ফিল করেছো। টাটা।